আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মূলত অনলাইন সংক্রান্ত এবং এই বিষয়গুলো আসলে আমাদের খোলামেলা আলোচনা করা প্রয়োজন, যেহেতু জাতি একটি বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। দেখেন, বাংলাদেশের মানুষের নৈতিক কম্পাস ঘুরে গেছে, অনেক কারণে ঘুরে গেছে। আমাদের গণতন্ত্রের বিফলতা, আমাদের স্মার্ট রাজনীতি না করতে পারার বিফলতা, সব কিছু মিলিয়ে আমরা খুব বিপর্যয়ের ভিতর দিয়ে যাচ্ছি। তাই কথাগুলো বলা খুবই প্রয়োজন এবং আমি এই কথাগুলো বলবো আমার অনলাইনে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে, এবং আমি কথাগুলো বলবো আমার নিজস্ব অ্যাসেসমেন্ট সেগুলোর আলোকে আমি কথাগুলো বলবো। রিকোয়েস্ট করবো খুব মনোযোগ দিয়ে, নিউট্রালি, আপনি যেই দলেরই হন, নিউট্রালি কথাগুলো শুনবেন। দেখেন, বর্তমানে না, শুধু গত 10 বছর ধরে জামাত খুব স্মার্ট রাজনীতি করছে, ভেরি স্মার্ট রাজনীতি। আপনি যখন ধরেন খেলবেন মাঠে, সেটা যেই খেলাই হোক, আপনার প্রতিপক্ষের শক্তিকে আপনার স্বীকার করতে হবে। যে আমার প্রতিপক্ষের শক্তি হচ্ছে ড্রিবলিংয়ে, আমার প্রতিপক্ষের শক্তি হচ্ছে কিকে অথবা ফ্রি কিকে, আমার দুর্বলতা হচ্ছে আমার গোলকিপারে, আমার দুর্বলতা হচ্ছে আমার কোচে। হ্যাঁ, এগুলো আপনাকে স্বীকার করতে হবে। একদিকে যেমন বিরোধী শক্তিকে স্বীকার করতে হবে, অন্যদিকে আপনার দলের বিফলতাগুলোকে আপনার স্বীকার করতে হবে। জামাত খুব স্মার্ট রাজনীতি করে আসছে গত 10 বছর ধরে, কারণ এই বিষয়গুলো আমি ক্লোজলি ওয়াচ করি। যেহেতু আমি অনলাইনে, এখন আমি যেহেতু ইউটিউবের একেবারে জন্মলগ্ন থেকে আমি সোশ্যাল মিডিয়াতে, আপনারা জানেন আমার 18টা চ্যানেল হ্যাকড হয়েছে গত 20 বছরে ইউটিউবে, এবং ফেসবুকে তো এটা 19তম চ্যানেল। গত 2-3 মাস ধরে এই চ্যানেলটা আপলোড হচ্ছে, যে এটা কিনা আপনারা মূলত ফেসবুকে এই লাইভটি দেখতে পাচ্ছেন। এটা আমি শেয়ার করে দেবো আমার অন্যান্য প্ল্যাটফর্মে। জামাত মেটিকুলাস এই সিস্টেমের অংশ, বহু বছর ধরে তারা এই মেটিকুলাসলি প্ল্যান করছে। জামাতের জন্য একটি সাপে বর হয়েছিল কখন জানেন? যখন কিনা জামাত শেখ হাসিনার শাসনামলে 2013, 14, 15 পর্যন্ত বেশ অত্যাচারের শিকার হয়েছিল জামাত। এটা স্বীকার করতে হবে। সেটা জামাতের নিজের দোষে হোক, পরিস্থিতির কারণে হোক, শেখ হাসিনার বাড়াবাড়ির কারণে হোক, যেটা হোক, 2013, 14, 15 এবং এই 2013, 14, 15-তে জামাত চলে গেছে আন্ডারগ্রাউন্ডে। ওই সময় শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলতাম আমি, তখন যেহেতু আনটিল 2015-16 মোটামুটি আমি একাই ভিডিও করতাম, আর তেমন কোনো পরিচিত ফেস আপনারা দেখেননি। কিন্তু তখন আমার সমস্যা ছিল, আমি শেখ হাসিনার সমালোচনা করলেই সেই ভিডিওগুলো, তখন জামাতের কতগুলো প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছিল, বিশ্ব তরুণ প্রজন্ম, বাঁশের কেল্লা, তখন ওরা এগুলো প্রচার করতো সেখানে। সেটা আপনাদেরকে অনেকবার বলেছি। এবং আমি নিজেকে জামাত যেন কোনো মতে আমাকে জামাতি না বানিয়ে ফেলে। আজকে যেমন এই পিনাকি, ইলিয়াস, ওদেরকে অনেকে জামাতি ব্র্যান্ডিং দিচ্ছে, আমাকে যেন না দিতে পারে, তখন আমি জামাতের সমালোচনা করেছিলাম, এবং সেই কারণে জামাত আমার অ্যাকাউন্টগুলো খেয়ে ফেলেছিল, বারবার অ্যাকাউন্ট করলে খেয়ে ফেলেছিল, এবং আমার বিরুদ্ধে প্রচন্ড নেগেটিভ প্রচারণায় আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করা, আমার পরিবারকে ধ্বংস করা, মৌলবাদীদেরকে আমার বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, জামাত খুব সাকসেসফুলি কাজগুলি করেছিল। তবু আমি জামাতের প্রেসারে গিভ ইন করিনি। এখন বর্তমানে যুগ পাল্টেছে, সময় পাল্টেছে। আপনাদের কতগুলো যা বললাম আলোচনা শুরুতে, নিউট্রালি ভাবতে হবে। দেখেন, অনলাইনে যারা অ্যাক্টিভিটিস করে তারা বেশিরভাগই পার্সোনাল লাইফে বেশিরভাগই ফ্রাস্ট্রেটেড। যারা অ্যাক্টিভিটিস করে, বেশিরভাগ, সবাই বলবো না, বেশিরভাগ, অথবা ব্যক্তিগত অনেক সময় পড়ে আছে। মেয়েরা যারা বেশিরভাগ করে, তাদের বেশিরভাগ অনেক সময় পড়ে থাকে, এক্সট্রা কিছু ইনকামের জন্য করে, অথবা পরিচিতির জন্য করে,
অথবা অনেকে এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার এখন চেষ্টা করছে। আমার সাথে অন্যান্য ইউটিউবারদের কিছু বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্য হচ্ছে আমার একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, যেটাতে আমি খুব একটা অ্যাক্টিভ না, কিন্তু আমার কিন্তু ওয়েল এস্টাবলিশড একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল, ওয়েল এস্টাবলিশড। আমি খুব ভালো লয়ার, আমার কমেন্ডেবল ট্র্যাক ব্যাকগ্রাউন্ড আছে। এটা আমি নিজেকে ফুরানোর জন্য বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কথাগুলো বলার একটা সময় আসছে। আমি আমার সিভি নিয়ে বসলে যারা বসে বা যারা জানে, যারা আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আমি ব্রিটেনে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, বিভিন্ন দেশে আমি ল প্র্যাকটিসের সাথে জড়িত ছিলাম, এবং ছোটখাটো ফার্ম না, সবচেয়ে বড় বড় ফার্মে আমি চাকরি করেছি এইসব দেশের। তাই আমার একটা কিন্তু আমি যেহেতু ল পড়েছি, লয়ে কাজ করার আমার অভিজ্ঞতা আছে, এবং সেখানে আমার একটা প্রফেশনাল পরিচিতি ছিল। আমি আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনারে ঘোরা বেড়ানোর মানুষ, আমি মাতৃভাষার মতো ইংরেজি বলতে পারি। দিস ইজ আমার ক্রেডিট, এবং আমার ল প্রফেশনেও আমার হাইয়েস্ট ডিগ্রি আছে। আপনারা কয়জন পাবেন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এস্টাবলিশড এবং তারা 24 আওয়ার্স প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ছেড়ে অনলাইনে থাকে? কয়জন দেখাতে পারবেন? কয়জন? আমি বলিনি একেবারে নেই, বলেছি কয়জন। পিনাকি বলেন ডাক্তারি পাশ করেছে, রাজশাহী মেডিকেল কলেজ, মেডিসিনে তার আর কোনো অগ্রগতি নাই, সে জীবনে ডাক্তারি প্র্যাকটিস করেই নেই, তার নিজের মার মুখের কথা নেই, সুতরাং সে ডাক্তার হিসেবে এস্টাবলিশ না, করেও নেই চাকরি ডাক্তার হিসেবে কোনদিন। ইলিয়াস নিজেকে সাংবাদিক বলে, অথচ নিউজ রিপোর্টার ছিল। সাংবাদিকতার আমার যতখানি অবদান বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় পত্রিকায় লেখালেখির, শিক্ষাভাগত ওর নাই, কিন্তু ও নিজেকে সাংবাদিক বলে পরিচিতি দেওয়ার চেষ্টা করে। ওই টিভি রিপোর্টারের বিষয়টাকে সে অনলাইনে ইউটিউবারে পরিণত করে, তার পরিচিতিটা ওইখানে এসছে। এরকম কয়জন পাবেন? তাসলিমা নাসরিন, উনি স্বনামধন্য লেখিকা, উনি কিন্তু ভিডিও করেন না, উনি কিন্তু ভিডিও মেকার হিসেবে অনলাইনে পরিচিত না। আপনি ওনার আইডিওলজিকে ঘৃণা করেন, লাইক করেন, ভালোবাসেন, ভিন্ন কথা, কিন্তু উনি কিন্তু লেখিকা হিসেবে পরিচিত, উনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত না। আপনি যারা আলাদা পরিচয়ে পরিচিত, যেমন মাসুদ কামাল ভাই, উনি কিন্তু সাংবাদিক হিসেবে পরিচিত, এবং মাসুদ কামাল ভাই কিন্তু পরিচিতি পেয়েছেন বিভিন্ন টেলিভিশনের টক শো ইত্যাদিতে গিয়ে। এনারা ইউটিউব চ্যানেল করেছেন সেই দিন, ওনারা ইউটিউব চ্যানেলে সাংবাদিক হিসেবে বেশি পরিচিত না, ওনারা পরিচিত হিসেবে থরোব্রেড সাংবাদিক হিসেবে। গোলাম মাওলা রনি পরিচিতি পেয়েছে রাজনীতিবিদ হিসেবে, আমার খুব স্নেহের রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছে, তারপরে সে ইউটিউবে এসছে, কিন্তু তার পরিচিতিটা কিন্তু রাজনীতিবিদ হিসাবে। কিন্তু যারা নিজেদের প্রফেশন আছে, তাদের পক্ষে কোনোদিন সম্ভব না সোশ্যাল মিডিয়াতে টাইম দেওয়া। ইটস ইম্পসিবল। আপনি 24 আওয়ার সোশ্যাল মিডিয়া টাইম দেবেন, অসম্ভব। এবং তারা যদি ওয়েল এস্টাবলিশড হয়, ইউটিউবের এই 2 টাকার জন্য তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি করবে না। আপনাদের বুঝতে হবে, পৃথিবীতে সবচাইতে হাইয়েস্ট পেইং যে সকল প্রফেশন, তার ভিতরে ল হচ্ছে অন্যতম পৃথিবীতে। এখন আমি সোশ্যাল মিডিয়াতে টাইম দিয়েছি মূলত কয়েকটি কারণে, দিতে পেরেছি। দেশপ্রেম ছিল, জাতির প্রতি প্রেম ছিল, ভালোবাসা ছিল, এটা 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে কেউ কথা বলতো না 2015 পর্যন্ত। আমি 2006 থেকে আমি সোশ্যাল মিডিয়াতে কেউ কথা বলতো না। আমি চিৎকার করতাম না, ভাই আমাকে গালি দেন তবুও ভিডিও করেন, এরকম ভিডিও আমি করতাম, যারা আমার পূর্ণদর্শক তারা জানে। এবং আমি টাইমটা দিতে পেরেছিলাম যেহেতু আমাকে আমার মা বাবাকে খাওয়াতে হতো না, আমার বোনদেরকে আমার খাওয়াতে হতো না, যা আমি পয়সা না কামাই করলে তারা মারা যাবে না খেয়ে, অথবা আমার পোলাপান মারা যাবে না খেয়ে, আমি যদি তাদেরকে টাকা ইনকাম না করে খাওয়াই। এই টেনশনটা আমার ভিতরে ছিল না। তাই ল প্রফেশন থেকে টাকা কামাই করতে হবে বলেই কাজ করব, এই জিনিসটা আমার মধ্যে ছিল না। তাই আমি সময় দিতে পেরেছি আপনাদেরকে। 2014-15 পর থেকে আমার শারীরিক সমস্যা দেখা দেয়, আমার হার্টের সমস্যা দেখা দেয়। আপনারা জানেন, এগুলো লুকোনোর কিছু নেই, আপনারা জানেন 2015 পর থেকে আমি আর শারীরিকভাবে সুস্থ ছিলাম না। আমি তারপরেও KRW ল ফার্ম সহ বিভিন্ন ফার্মে আমি
পার্ট টাইম, কখনো কখনো ফুল টাইম আমি কাজ করেছি। সেটা করেছি মূলত আমার ক্যারিয়ারের সিভিতে যোগ হওয়ার জন্য। ওরকম একটি ল ফার্ম আমাকে নিয়েছিল, বা নীল ওয়াইন রিভের মতো ল ফার্ম আমাকে নিয়েছিল, অ্যাশলি বিনের মতো ফার্ম আমাকে নিয়েছিল। আমার কোয়ালিটি না থাকলে আমার তারা নেয় না। এবং আমি আমার ওই সময়টাতে আপনাদেরকে প্রচুর সময় দিয়ে এসেছি এখন পর্যন্ত। এখন আমি সুস্থতার পথে। আমার পক্ষে কোনো মতেই এখন আর সম্ভব না বসে সময় দিয়ে এডিটিং করা ভিডিও, কিন্তু এখন এডিটিং করা প্রয়োজন হয়ে গেছে। 2015-16 পর্যন্ত এডিটিং না করলেও চলতো। তখনও সোশ্যাল মিডিয়া ডেভেলপিং পর্যায়ে, ভিডিও মেকিংয়ে ডেভেলপিং পর্যায়ে। দেখেন এখন আরেকজন ছেলে যার সাথে আমার ঘনিষ্ঠতা ছিল এক সময়, সে হচ্ছে আসাদ নূর। আসাদ নূর খুব সুন্দর এডিটিং করে, খুব ভালো এডিটিং করে। আপনি তার সাথে অ্যাগ্রি করেন, ডিসঅ্যাগ্রি করেন, আমি লাইক করি না লাইক করি, তার কন্টেন্ট ডাজন্ট ম্যাটার, এডিটিং খুব সুন্দর করে। এবং ছেলেটা খুবই দুর্বিষহ অবস্থা থেকে এখন মোটামুটি ভালো অবস্থায় আছে, আমি যতটুকু জেনেছি, যদিও আমার সাথে যোগাযোগ নেই। আমি তার মঙ্গল কামনা করি, সবারই মঙ্গল কামনা করি, সবার আমি মঙ্গল কামনা করি। একইভাবে আপনি দেখেন আজকে অনেকগুলো ভিডিও আপলোড হচ্ছে যেগুলো স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের নৈতিকতার বিরুদ্ধে, এবং এগুলো বেশিরভাগই প্রোপাগান্ডা, মিথ্যা ভিডিও। যেমন ধরেন অনলাইনে যেগুলো দেখতে পাই এখন, ইলিয়াসের ওরা ব্ল্যাকমেইল করে মানুষদেরকে, এটা আমার নৈতিকতা যায় না। আমি আপনাদের বুঝতে হবে, আমি 20 বছর ধরে অনলাইনে আছি, আমি কি মানুষের সিক্রেট জানি না? আমি কি চাইলে ব্ল্যাকমেইল করতে পারি না? পারি, কিন্তু এটা আমার নৈতিকতা যায় না। কিন্তু ইলিয়াস ওরা ব্ল্যাকমেইলিং করে, ওদের কাছে রাজনীতি হচ্ছে অনলাইনে ব্ল্যাকমেইলের থ্রেট দেওয়া। এগুলো আমার নৈতিকতা যায় না, কিন্তু এটা ওরা স্মার্টলি করে। কিভাবে করে? ইলিয়াস পিনাকিকে ব্যাকআপ করে, পিনাকি ইলিয়াসকে ব্যাকআপ করে। ও যখন কথা কম ভিডিও করে, ও বেশি ভিডিও করে, ও আবার বেশি ভিডিও করলে এ কম ভিডিও করে। এবং তারা একেবারে প্ল্যান করে, আজকে আমি এটা বলবো, কালকে আপনি ওটা বলবেন, এভাবে তারা ভিডিও করে। এবং তাদের ভিডিও এডিটিং স্ট্যান্ডার্ড দেখেছেন? দেখেন আজকে পিনাকি একটি ভিডিও আপলোড করেছে, সেটা হচ্ছে আপনার স্বাধীনতা কিভাবে পাকিস্তান হারলো। চমৎকার এডিটিং, যে এডিটিং করেছে, মানে পিনাকিকে কংগ্রেচুলেশন দিচ্ছি আমি, ফ্যান্টাস্টিক এডিটিং করেছে। এই এডিটিং টিম আমার নাই। বাংলাদেশের 90% মানুষ এডিটিংকে খুব ভ্যালু দিবে এখন, আর বর্তমান দিনে এডিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়ার ইজ মাই টিম? আমার টিম কোথায়? এই টিমকে তৈরি করতে হলে আমাকে টাকা খরচ করতে হবে। এই টিমকে তৈরি করতে হলে আমাকে ফুল টাইম ইউটিউবার হতে হবে। ফুল টাইম ইউটিউব করে আমি কত টাকা পাবো? $5,000, $6,000, $7,000? দ্যাটস নট এনাফ ফর মাই ফ্যামিলি, আনফর্চুনেটলি। এটার জন্য আমি লোভাতুর নই। আমি জানি কে কত টাকা ইনকাম করে, আই ক্যান টেল ইউ। সুতরাং এইটার প্রতি আমার কোনো লোভ নাই। এইটা টাকার চিন্তা করলে তো আমি লিগাল প্রফেশনে ফেরত গিয়ে লয়াররা কত টাকা ইনকাম করে, এটা আপনার আমার মতো ব্যাকগ্রাউন্ড, এডুকেশন, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, যারা আমার কিছু জানে না, যারা আমার সিভি জানে না, তারা অনেক কিছু ভাবতে পারে যে ইউটিউব আমার কাছ থেকে অনেক টাকা দেবে। ইটস রাবিশ। সুতরাং এটা আমার টার্গেট নয়। কিন্তু আমি তো একটা ব্রিটিশ সিটিজেন, 2002 সাল থেকে আমি ব্রিটিশ সিটিজেন। আমি কানাডিয়ান রেসিডেন্ট, আমার মা বাবা আমেরিকান, আমার ছেলে আমেরিকান। সুতরাং আমার এই দেশগুলো আমার অনেক আগে আমি এসব দেশে স্ট্যাবলিশ, এইসব দেশ থেকে আমার নেয়ার কিছু নাই আর। তাহলে এখন এই যে ম্যাটিকুলাস ডিজাইন, এর ভিতরে প্রোপাগান্ডা, অনলাইন অ্যাক্টিভিটি অন্যতম ভূমিকা পালন করেছে। পিনাকি, ইলিয়াস, ওদের একটা টিম আছে। পিনাকি শুধু কথা বলে যায়, কন্টেন্টস দিয়ে যায়। ও কতগুলি রাজনৈতিক, জামাত বলেন, বিএনপি বলেন, যেই দলই বলেন, ওদের সঙ্গে কথাবার্তা বলে ও লিঙ্কগুলো রেডি করে কন্টেন্টের। এগুলো ওদের এডিটিং টিম পুরোটা রেডি করে ফেলে। হোয়ার ইজ মাই টিম? আমার পক্ষে তো এই টাকা খরচ করা সম্ভব না। কিন্তু ওদের টাকা খরচ করতে হয়েছে তা কিন্তু না। ওদেরকে জামাত বলেন, এনসিপি বলেন, যে নামই তার ডাকেন, যে এবিসিডি জানি না, ওরা ওকে ব্যাকআপ করেছে। পিনাকিকে ব্যাকআপ করেছে, ইলিয়াসকে ব্যাকআপ করছে। এবং জামাতের বট টিম আছে। কিভাবে কাজ করে সেই বট টিম আমি জানি, খুব ভালো করে জানি। কিন্তু আমি তো আমার ভিডিও ভাই কাউকে দিয়ে এডিটিং করাই না। আমার পক্ষে এত টাইম দেওয়া সম্ভব না।
ইটস নট পসিবল ফর মি, কারণ আমার সংসার আছে। আপনারা হয়তো বা দেখেন না, কিন্তু আমার সংসার আছে, আমার পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার প্রেশার এখন আরো বেড়ে গেছে। আমার পক্ষে এখন আর আগের মতো এত সময় সোশ্যাল মিডিয়াতে দেওয়া সম্ভব হবে না। আমি তাই একটা টিমের রেডি করার চিন্তা ভাবনা করেছি, যারা ডেডিকেটেড মানুষ। সেই ডেডিকেটেড কয়েকজনকে পেয়েছি, যারা কিনা বলে যে ভাই ব্যক্তির চেয়ে দেশ বড়, দেশের চাইতে দল বড়। দেখেন জামাত যেটা করেছে, বিএনপি যেটা পারেনি, আওয়ামী লীগ যেটা পারেনি। আওয়ামী লীগের এত ডেডিকেটেড কর্মী আছে, তাদের কালচারাল লাইনে মানুষের অভাব নাই, তাদের কবির অভাব নাই, সাহিত্যিকের অভাব নাই, ক্রিয়েটিভের অভাব নাই। কিন্তু ওদের যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত, তাদের কয়েকজনকে একেবারে আপনি নিউট্রালে বলেন, আপনি গত এতগুলো বছর সোশ্যাল মিডিয়ায় লেখালেখি দেখেছেন, তারা ভিডিও যে জায়গা থেকে সংগ্রহ করে তারা প্রচার করেছে, কিন্তু তাদের কয়েকজনকে আপনি একেবারে সত্যিকার অর্থে প্রকৃত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসাবে, ভিডিও মেকার হিসাবে আত্মপ্রকাশ করতে দেখেছেন? কয়জনকে? আওয়ামী লীগের টিম যে নাই তা না, টিম এসছে, অনেক বছর ধরে কাজ করছে। তারা যে সাকসেসফুল হয়নি প্রচার রেখে আমি সেটা বলবো না, কিন্তু মূলত বিফল। এখন আমি 5ই আগস্টের পর থেকে যখন কথা বলা শুরু করেছি, আমি বলেছি আমি বিএনপি লোক, আমি বিএনপি সমর্থন করি, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারকে আমি সমর্থন করি, আওয়ামী লীগের নেতাদেরকে আমি বিফল মনে করি। আমাকে আওয়ামী লীগ ভুলে গিয়েছিল যে আমি আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী। আওয়ামী লীগ আমার বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা শুরু করেছিল। আমার এই চ্যানেলটা, যে চ্যানেলে এখন ফেসবুক দেখছেন, এর আগের চ্যানেলটা 1 লাখে টাচ করার সাথে সাথে, ওটাও নতুন অ্যাকাউন্ট, আওয়ামী লীগের কিছু অ্যাক্টিভিস্ট সেটাকে হ্যাক করেছিল। বিশ্বাস হয়? আমি কিন্তু সব ডিটেলস জানি, কিন্তু তারপরেও আমি আওয়ামী লীগের বিপক্ষে যাইনি। হিংসা, জেলাসি কাজ করে। আওয়ামী লীগের কিছু নতুন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা বারবার প্রচার করেছে মুফাজ্জল ইসলামকে বিশ্বাস করবেন না, উনি আওয়ামী লীগের লোক না। আমি তো আওয়ামী লীগের লোক আমি বলি নাই কোনোদিন, কিন্তু তারা এই কথাগুলো বলে তাদের ভিউ বাড়িয়েছে, তাদের স্ট্যাটাস পড়িয়েছে। কারণ হাজার হোক আমার এই চেহারাটার একটা মূল্য কম বেশি আছে। তখন তারা আমার বিরুদ্ধে নেগেটিভ অ্যাক্টিভিটিস চালিয়েছে। আওয়ামী লীগের অনেক ডেডিকেটেড অ্যাক্টিভিস্ট তারা ভুলে গিয়েছিল আমার আওয়ামী লীগের প্রতি অবদান। হিংসা, যেটা জামাতের অ্যাক্টিভিটিস নাই। তারা এই যে পলক বলেন, যে পলককে দায়িত্ব দিয়েছিল শেখ হাসিনা এবং তাদের টিমকে সোশ্যাল মিডিয়ার দায়িত্বে, ব্যাপকভাবে বিফল হয়েছে। কেন বিফল হয়েছে? কারণ তারা সোশ্যাল মিডিয়া বোঝেই না। আওয়ামী লীগের কিছু কালচারাল লাইনের লোক এখানে এখন অনলাইনে আসে, তারা ব্যক্তিগত প্রফেশনে হয় রিটায়ারমেন্টে গেছে, না তাদের ব্যক্তিগত জীবনে ফেইলার, গায়ক হিসেবে ফেইলার, পরিচালক হিসেবে ফেইলার, অভিনেতা হিসেবে ফেইলার। তারা এখন সোশ্যাল মিডিয়াতে কিছু আসে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে, জীবন ও কবিতা লেখে নেই, এখানে এসে কবিতা আবৃত্তি করে। তবুও তাদেরকে আমি কনগ্রেচুলেশন দিই। কেন দিই? কারণ তারা চেষ্টা করছেন। কিন্তু বড় বড় যারা কালচারাল লাইনে, তারা সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করে মেইন স্ট্রিম টেলিভিশন নিয়ে মনে করেন এগিয়ে যাবেন, পারবেন না। দেখেন, অনেকে আছেন যারা কিনা অনলাইনে এসছেন, কিন্তু তারা মূলত টিভি টকশোর লোক। টিভিতে তারা টক শো করে মানে সময় ব্যয় করছে। রাজনীতিবিদ, সাংবাদিক, টিভিতে তারা একেবারে এই টক শো থেকে ওই টক শো, যদু মধু শ্যাম সব টক শোতে যায়। তাদের পরিচিতিটা কিন্তু ওখান থেকে এসে সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে তারা কথা বলে, এবং তারপরে সে বর্তমান নিউজ ধরে নিয়ে যায় তাদেরকে। অনেকে ধরে নিয়ে গেছে না, ওই যে মানচিত্রের লোকটাকে ধরে নিয়ে গেছে না, পান্নাকে ধরে নিয়ে গেছে না। দিস ইজ দ্য প্রবলেম। কিন্তু জামাত বা ওদের টিম স্মার্ট, ভেরি স্মার্ট। ওদের ভিতরে হিংসা নাই, জেলাসি নাই, কামড়াকামড়ি নাই। ওরা ফুল ফ্লেজেড এডিটিং টিম নিয়ে বসে, তারা কাজ করে, তারা ডেডিকেটেড। কনগ্রেচুলেশনস। এই করে করে মানে বিএনপি আওয়ামী লীগ মনে করে যে সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করে তারা জয়ী হয়ে যাবে, পারবে না। ইয়াং জেনারেশন সোশ্যাল মিডিয়াতে থাকে। বিএনপি যদি ইলেকশন হয়, বিএনপি হারবে সামনে, জেনুইনলি হারবে, এটা আমি বুঝে গেছি। সামনে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, বিএনপি ধরে নিয়েছে বিএনপি জিতবে না।
আমি আপনাদেরকে আনফর্চুনেটলি বলে দিয়েছি, বিএনপি জিতবে না যদি আওয়ামী লীগকে সাথে না আনে, যদি সোশ্যাল মিডিয়া দখল করতে না পারে। আমরা কি লেখাপড়া কম জানি? রাজনৈতিক ইতিহাস কি পিনাকি আমার চেয়ে বেশি জানে? না। মাঠের মধ্যে রাজনীতি করা বেশি জানে? আই ডোন্ট বিলিভ ইট, অসম্ভব। লেখাপড়া বেশি করেছে? না। রাজনীতি ব্যক্তিত্ব আমার চেয়ে বেশি চিনে ব্যক্তিগতভাবে? না। কিন্তু আমাকে কি আওয়ামী লীগ ব্যাকআপ করবে? না। বিএনপিকে ব্যাকআপ করবে? না। মির্জা আব্বাস আমাকে ফোন করেছিলেন কয়েক মাস আগে। মির্জা আব্বাস ফোন করে আমাকে বললেন, তোমাকে 2টা টেলিভিশন চ্যানেলের দায়িত্ব দেওয়া হবে, তোমাকে নিয়ে একটা টিম গঠন করা হবে। আজকে বলছি আপনাদেরকে, টিম গঠন করা হবে। তুমি বিএনপির ছেলে, আমরা জানি, তোমাকে নিয়ে আমরা টিম রেডি করব। আমি কয়েকদিন পরে তারেকের বিরোধিতা শুরু করলাম, কারণ আমি মনে করি দেশ এবং জাতির জন্য তারেক ইজ নট ফিট। খালি বাপের পরি ইমেজ ছাড়ার কিচ্ছু নাই। আমি মনে করলাম ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তারেকের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলাম, বিএনপি থেকে ডিসাইডেড হলো, মানে মির্জা আব্বাস থেকে ডিসাইডেড হলো আর মুফাসিলকে আর ব্যাকআপ করা যাবে না, মুফাসিলকে নিয়ে পরিকল্পনা বাদ দিতে হবে। কারণ মুফাসিল আমাদের নেতার বিরুদ্ধে লেগে গেছে। ওই কিন্তু আমি বলেছিলাম, আব্বাস ভাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনি আমার পরিবারকে চিনেন, আমি পারবো না চামচামি করতে। আমার সমস্যাটা এখানে একটা, আমার নিজের সমস্যা এখানে একটা, কারণ আমি কোনো দলের না। 100% আমি দলের চামচামি করতে পারি না, যদিও বিএনপি আমার প্রিয় দল। অথচ মির্জা আব্বাস ভাইকে যখন আপনার জ্যাকব মিল্টন ওরা যখন গালাগালি করেছিল মির্জা আব্বাসকে, কিন্তু আমি ডিফেন্ড করেছিলাম। একই কথা সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাইয়ের মতো আমি বলতে পারবো না, সালাউদ্দিন ভাই আপনি আমাকে সেকুলারিজম প্রচার করতে হলে জামাতের মতো আমি মন্দিরে গিয়ে গানও গাইতে পারবো না, কীর্তন গাইতে পারবো না, বা মূর্তির সামনে গিয়ে এমন করতে পারবো না। আমি পারবো না, আমি মুসলিম, এটা আমি পারবো না। কিন্তু আমি সবচেয়ে বেশি হিন্দু ভাইদেরকে আমি ডিফেন্ড করেছি অনলাইনে, সবচেয়ে বেশি, গ্যারান্টিড, এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো। এবং হিন্দু ভাইরাও আমাকে ভালোবাসে, আমি বিশ্বাস করি, কারণ আমি হিন্দুত্ববাদ বা মৌলবাদের বিরুদ্ধে, যেমন ইসলামী মৌলবাদের বিরুদ্ধে, কিন্তু আমাকে নাস্তিক বানিয়ে ফেলেছে। ঠিক একইভাবে মৌলবীদের কাজ কারবারের বিরুদ্ধে ওদেরকে আমি ব্যঙ্গ বিদ্রুপ করি। তাই আমাকে জামাত খুব ইজিলি আমাকে নাস্তিক ব্র্যান্ড দিয়ে দিয়েছে, কারণ আমি হাদিসের নবী রসুল আর আমি কোরআনের নবী রসুলের মধ্যে কোনো মিল খুঁজে পাই না। তো এখন জামাত ম্যাটিকুলাসলি খুব ভালোভাবে অনলাইন অ্যাক্টিভিটিস চালাচ্ছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন শুধুমাত্র আমার কথার জন্য কিন্তু দেখেন, আমার এডিটিং জন্য দেখেন না, আমার অন্য কিছুর জন্য দেখেন না আপনারা। কিন্তু পৃথিবী তো চেঞ্জ হচ্ছে, পৃথিবী চেঞ্জ হচ্ছে না? পৃথিবী চেঞ্জ হচ্ছে, এগুলো আমাদের স্বীকার করতে হবে। জামাত বা যারা স্বাধীনতা বিরোধী তারা যে প্রচারগুলো করছে প্রত্যেকটা মিথ্যা। যে বঙ্গবন্ধু লেখাপড়া নিয়ে গতকাল দিলাম, এই যে আজকে তারা করেছে যে পাকিস্তানের কেন হারলো, A to Z মিথ্যা কথা। কিন্তু প্রচার করেছে কিভাবে? ভেরি গুড, সুপার হাই স্ট্যান্ডার্ড এডিটিং, প্লাস বট বাহিনী, প্লাস প্রচারণা, প্লাস টিম। যেটা আমার আছে এটা বলেন নাই। আমার সেই টাইম দেওয়া সম্ভব না। আমি বরঞ্চ এখন যেহেতু সুস্থতার পথে, টাকা পয়সার জন্য না, আমি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি আমার ল প্রফেশনে ফেরত যাচ্ছি। আমি আমার টিচিংয়ে ফেরত যাব, ল টিচিংয়ে ফেরত যাব, আমি আমার ল প্রফেশনে ফেরত যাব। এবং আমি যদি একটা টিম পাই, এখন আমাকে কয়েকজন ফোন করেছে যে মুফাসিল ভাই, আমরা নতুন একটা চ্যানেল করব, আপনি আপনার চ্যানেলগুলিতে প্রচারণা বন্ধ করেন, ওইখান থেকে আপনার ভিডিওগুলো এখন থেকে আমরা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড এডিটিং করে আমরা প্রচার করব আপনার ভিডিও। দুঃখজনক, আমাকে যদি এখন পিনাকির এই ভিডিও আমাকে রেসপন্স করতে হয়, আমি ওয়ান ম্যান ওয়ান টিম, আমার সেই সময় দেওয়া সম্ভব না। অথচ আমি আপনাদের বলতে পারি A to Z মিথ্যা কথা। এই কথাগুলো বলার দরকার ছিল আপনাদেরকে, আমার সত্য কথাগুলো বলার দরকার ছিল। আওয়ামী লীগ বিএনপি দুটাই স্মার্ট না, ওদের কাছে ব্যক্তি বড়। এখন মানুষ এগুলো আর খায় না, এই হাওয়া ভবনও খায় না, আর এই যে আওয়ামী লীগের নেতা পূজা করে এটাও মানুষ আর খায় না। জামাত কি করে? জামাত গত এই 50 বছর তারা কি যতবার গোলাম আজমের নাম নিয়েছে, তারা কতবার মতিউর রহমান নিজামীর নাম তারা কয়বার নিয়েছে? তাদের ফাঁসিতে নেতারা ঝুলে গেছে। কয়দিন তারা মতিউর রহমান নিজামী, গোলাম আজম এদের নেতাদের মৃত্যুবার্ষিকী পালন করেছে ওপেনলি? বলতে পারবেন কয়দিন? অথচ
বিএনপি আওয়ামী লীগ শুধু নেতাদের নেতা 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 স্বীকার করেন। জামাত নেতা পূজা করে না, এই যেই পরিমাণে নেতা পূজা আওয়ামী লীগ বিএনপিতে হয়। সত্য কথা, এটা দুঃখজনক হলো সত্য কথা। বিএনপিতে অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী যারা কিনা গোপনে আসলে জামাত, এবং তারা জামাতকে এখন ভোট দিবে সিদ্ধান্ত নিয়েছে। অসংখ্য ফ্রন্টলাইনের নেতা কর্মী বিএনপির। এখন জামাতের কাছে হচ্ছে, জামাত যেটা প্রচার করে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে বড় খেলাফত জামাত, কিন্তু মুখে বলে না। তাদের নেতা ছিল 83, 84, 85 দিকে বিখ্যাত নেতা আব্বাস আলী খান, নাম আপনারা জানেন? নাম কয়দিন তারা আব্বাস আলী খানের মৃত্যুবার্ষিকী পালন করেছে? কয়দিন আব্বাস আলী খানের ছবি আছে তাদের অফিসগুলিতে? আব্বাস আলী খানের নাম জানেন আপনারা? আব্বাস আলী খান ছাড়া 80 দশকে জামাত চিন্তাই করা যেত না। ওদের নেতা চলে গেলে ওরা ওই যেমন কেয়ার করে, যেমন শফিকুর রহমান বর্তমান জামাতের নেতা, শফিকুর রহমানের কেউ চিন্তামি না, আমরা কয়েক বছর আগে চিন্তামি না। তাহলে ওরা প্রমাণ করেছে ব্যক্তির চেয়ে দল বলো, দলের চেতে ইসলাম বলো, যদিও তাদের ইসলামের ঘাপলা আছে। কিন্তু সামনে জামাত ইজ গোয়িং টু বি ভেরি সাকসেসফুল। রিভার্স করার টাইম প্রায় শেষ। বিএনপি যতই ফালাফালি করুক, বিএনপি তারেককে সামনে রেখে বিএনপি ইলেকশন হারবে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়। জামাত নির্বাচনে জয়ী না হতে পারলে জামাত ইলেকশন করবে না, ইলেকশন দেবে না, ইলেকশন হবে না। অনেকে বলতে পারেন তারেক এসে ফাড়ায় ফেলবে, দেখেন স্বপ্ন, লাভ হবে না। প্রোপাগেশন পুরা, এই যে প্রোপাগান্ডা অনলাইনের পুরো দখলে জামাতের। আপনারা এখন দেখেন ওরা কিভাবে টার্গেট করেছে, বিএনপি নেতাদেরকে টার্গেট করেছে, গোলাম মাওলা রনিকে ব্যক্তিগত আক্রমণ করেছে। গোলাম মাওলা রনির ভিডিও ভিউ এখন অর্ধেকও নাই আগের তুলনায়, কারণ তারা ঐক্যবদ্ধভাবে ওকে অ্যাটাক করেছে, ওকে আক্রমণ করেছে ঐক্যবদ্ধভাবে। ওরা একেবারে শুধু যে ওদের ভিডিও প্রচার করে তা না, ওরা গোপনে এগুলোকে তারা রিপোর্টিং করে, এই ভিডিওগুলোকে, চ্যানেলগুলোকে তারা রিপোর্টিং করে, ভিউগুলি কমে যায়। এগুলো তো আমি বুঝি, আমার সাথে বেশি সোশ্যাল মিডিয়া খুব কম মানুষ আছে বুঝবে, কারণ 20 বছর ধরে করতেছি ভাই। এবং ইউটিউব চ্যানেলই করে, অন্য কোনো চ্যানেলে করে না, ইউটিউবেই করে, ফেসবুকে করে না, ভিডিও আপলোড করে না। কেন করে না জানেন? কারণ ফেসবুক হ্যাক হয় বেশি। ফেসবুকে একটা জায়গায় কনসেন্ট্রেট করা যায় না, ইউটিউবে একটা জায়গায় বট বাহিনীকে কাজে লাগানো যায় খুব ভালোভাবে। ফেসবুকে বট বাহিনী এইভাবে কাজে লাগানো যাবে না। এগুলি বুঝতে হবে, এগুলো আমি বুঝি, কিন্তু আমার কি ব্যাকআপ করবে? কারণ আমি কারো চামচামি করতে পারি না। এর জন্য দরকার ডেডিকেটেড দেশপ্রেমিক লোক। এদের আমাদের সংখ্যা খুব কম, তাই আমার টিম উইকনেস আছে, আমার এডিটিং উইকনেস আছে, আমার পক্ষে সময় দেওয়া সম্ভব না ব্যক্তি আমার পক্ষে। কি করে পিনাকি, কি করে পিনাকি বর করে যা লিখে পড়ে যায়, বাকি আর কোনো কাজ নেই তার, ধামাধাম ওর টিম সব কাজ করে দিচ্ছে। গুড, ওয়েল ডান, স্বীকার করতে হবে আমাকে। ভালো থাকেন, বাকিটা বুঝে নেন। তবে আমার এই চ্যানেলগুলো আমার অচিরে আমি ইনঅ্যাক্টিভ করব আস্তে আস্তে। আমাদের পরিকল্পনা আছে, আমার একটা অনলাইন একাডেমি শুরু হতে যাচ্ছে সামনে, এবং আমি আমার লিগাল প্রফেশনাল ফুল টাইম স্টার্ট করতে যাচ্ছি। আমার পক্ষে সময় দেওয়া সম্ভব না। আমি অনেক সময় দিয়েছি আপনাদেরকে আমার জীবনের। আমি একটা যেটা করেছি, আমি যে অনলাইন ছেড়ে দেবো তা না, আমি রেকর্ডিং করব, এবং আমার যে টিমটা রেডি হচ্ছে, ওরা নতুন চ্যানেলে আমার ভিডিওগুলো ওরা সুন্দর করে এডিটিং করে, হাই স্ট্যান্ডার্ড এডিটিং করে অচিরে প্রচার করা শুরু করবে। আমরা দেশপ্রেমিক যারা, তারা ঐক্যবদ্ধ হতে যাচ্ছি। আমার উপর প্রেশারটা কমে আসবে, কাজও হবে বেটার। ভালো থাকবেন।